সুপ্রিয় শিক্ষার্থী, শিমন মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে অবশ্যই আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। অবশ্যই সেগুলো তোমরা মেনে চলবে। বারবার হাত ধোবে, মুখে মাস্ক পরিধান করবে এবং দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের বিষয়টা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, তোমরা ঠিক বুঝেছো, এটা হচ্ছে ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকিং এর সেক্টর। গত ক্লাসে আমরা ব্যাংকিং সম্পর্কে কিছু ধারণা পেয়েছিলাম, বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পর্কে। আসো আজকে আমাদের কি কি পাঠের বিষয় সেগুলো সম্পর্কে জেনে নিই। দেখো, এখানে একটা ছবি আছে। একজন ব্যক্তি লিখছে। কি লিখছে? চেক লিখছে। চেক লিখার পরে তার হাতে কি চলে আসছে? টাকা চলে আসছে, তাই না? তাহলে ব্যাংক আমাদের অর্থ কি ভেবে জমা রাখে? অর্থাৎ গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংক আমাদের কাছ থেকে যে টাকাটা নেয় সেটা তারা কি হিসেবে নেয়? আমানত হিসেবে নেয়। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আমানত, ব্যাংক আমানত। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে: ব্যাংক আমানতের ধারণা বর্ণনা করতে পারবে, ব্যাংক আমানতের উদ্দেশ্য গুরুত্ব বর্ণনা করতে পারবে, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি বিবেচ্য বিষয় আলোচনা করতে পারবে, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি বর্ণনা করতে পারবে, ব্যাংক হিসাব বন্ধের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আলোচ্য বিষয়টা আমাদের খাতায় উঠিয়ে নেই। ব্যাংক আমানতের ধারণা, ব্যাংক আমানতের উদ্দেশ্য গুরুত্ব, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি বিবেচ্য বিষয়, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ব্যাংক হিসাব বন্ধের পদ্ধতি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যাংকের আমানত বা ব্যাংক আমানত। তো ব্যাংক আমানত কি, আসো আমরা জেনে নিই। ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস ব্যাংক আমানত বা আমানত। ব্যাংকের আমানত বিভিন্নভাবে সংগৃহীত হয়ে থাকে, বিশেষ করে চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানত সংগ্রহ করে ও তার ব্যবহার করেন। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে একজনের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক একজনের কাছ থেকে আমানত গ্রহণ করে, অর্থাৎ যে অর্থটা আমরা ফিক্সড ডিপোজিট করে রাখি সেটা হচ্ছে এক ধরনের আমানত, এবং সেই আমানতটা পরবর্তীতে আরেকজন ওই ব্যাংক অপর পক্ষকে বা তার গ্রাহককে বা কাস্টমারকে ঋণ হিসেবে প্রদান করে সুদের বিনিময়ে। ঠিক এই কথাটাই বলা হচ্ছে। এরপরে আমরা আসি, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংক বিভিন্ন হিসাব খুলে প্রয়োজনীয় আমানত সংগ্রহ করে। তাহলে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। সেই হিসাবগুলো আমরা কি কি পড়লাম? চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এই তিন প্রকার হিসাবের মাধ্যমে আমাদের কাছ থেকে ব্যাংক আমানত সংগ্রহ করে এবং অপর পক্ষে তার কাস্টমারকে বা গ্রাহককে সে ঋণ হিসেবে প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। তাহলে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্বকে আমরা তিন ক্ষেত্র থেকে ভাগ করতে পারি। প্রথমেই বলছি কি, গ্রাহকের ক্ষেত্রে। তাহলে অর্থের নিরাপত্তা। আমি যদি গ্রাহক হই, আমি আমার টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখছি, সেই ক্ষেত্রে আমি যদি বাসায় রাখি বা অন্য কোথাও রাখি, সেই ক্ষেত্রে আমার অর্থ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই চুরি থেকে বা এই রিস্ক বা ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ব্যাংকে টাকা ফিক্সড করে রাখি বা ব্যাংকে জমা রেখে দিই, যাতে করে আমার অর্থের নিরাপত্তাটা থেকে যায়। এরপরে ব্যবসায়িক লেনদেন। ব্যবসায়িক লেনদেন বলতে আমরা কি বুঝি? আমরা গত ক্লাসগুলোতে অবশ্যই
জেনেছি যে ব্যবসায়িক লেনদেন বলতে আমরা যে বিল বাট্টাকরণগুলো থাকে, এই বিলগুলো ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় বা লেনদেন করা হয় বা আদান প্রদান করা হয়। সেই ক্ষেত্র থেকে আমরা বলছি যে এই বিলটা পরিশোধ করতে গেলে বা লেনদেন করতে গেলে অবশ্যই আমাকে ব্যাংকের সাহায্য নিতে হবে। এরপরে ঋণের সুবিধা। তো আমাদের যে আমানতটা, এটা কেন ব্যাংকে জমা রাখছি? আমার সুবিধার্থে আমি ব্যাংকে জমা রাখছি, বিনিময়ে আমি সুদ পাচ্ছি। আমি একটু আগে বললাম যে এই আমানতটা ব্যাংক অপর পক্ষকে বা তার বিভিন্ন কাস্টমারকে বা ভোক্তাদেরকে বা গ্রাহককে সুদের বিনিময়ে অর্থাৎ সুদ আদায়ের বিনিময়ে কি করছে? ঋণ হিসেবে প্রদান করছে। এরপরে বলছে ঝুঁকিহীন বিনিয়োগ। তাহলে আমি যে ব্যাংকে আমানতটা রাখছি সেটা কিন্তু একটা ব্যবসাও বলা যায়, তাই না? তার কারণ কি? আমি ওখানে ইনভেস্ট করছি, বিনিময়ে আমি সুদ পাচ্ছি। তাহলে সেইটা ঝুঁকিহীন বিনিয়োগ, অর্থাৎ এখানে আমার লস বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপরে বলা হচ্ছে সেবা অর্জন। তো ব্যাংকে আমি বিভিন্ন হিসাব খুলছি, আমানত জমা রাখছি, তার বিনিময়ে ব্যাংক নানা ধরনের সেবা বা সুবিধা গুলো দিয়ে থাকছে। কিরকম? আমরা যে ঋণ বা লোন গুলো নিচ্ছি সেটা যে শুধু আমি জমা রাখলেও নিতে পারবো বা অন্য কোনো ব্যক্তি যে নিবে তা কিন্তু নয়। আমি জমা রাখছি, সেই ক্ষেত্রে আমিও এই লোনটা উঠাতে পারবো। সেটা হতে পারে কার লোন, হোম লোন বা এছাড়াও আরো অন্যান্য লোন হতে থাকে। এরপরে বলা হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো কিভাবে হচ্ছে? আমি সুদটা আদায় করতে পারছি, সুদটা আমি জমাও রাখতে পারছি, অথবা আমার যখন প্রয়োজন হবে সেক্ষেত্রে আমি সুদটা আদায় করে নিতে পারছি। এরপরে আমরা আসি ব্যাংকের ক্ষেত্রে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে বলতে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতটা কিভাবে আসে বা আমানতটা কি কাজ হয়। তহবিলের মূল উৎস। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম ব্যাংকের নিজস্ব কোনো তহবিল কিন্তু থাকে না। ব্যাংক কি করে? অপর পক্ষ থেকে আমানত গ্রহণ করে। তাহলে আমানত গ্রহণ করছে, সেটা 5 লক্ষ টাকা হোক, 10 লক্ষ টাকা হোক বা 1 কোটি টাকা হোক না কেন, সেই টাকাটা তার কিন্তু মূলধন হিসেবেই থেকে যায়। এরপরে আসছি বিনিয়োগ। তারপরে কি? বিনিয়োগ। এই যে সে তহবিলটা সংগ্রহ করছে সেইটা সে বিভিন্ন খাতে বিনিয়োগ করছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে সুদের বিনিময়ে। এরপরে বলেছে বৈদেশিক বিনিময়। আমাদের যে বৈদেশিক লেনদেনগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রেও ব্যাংকের একটা অবদান থেকে যায়। এরপরে বলেছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। এটা প্রথমেই বলেছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি। তাহলে আমি যে আমার টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখছি ব্যাংকে, সেইটা আমার কি হচ্ছে? সঞ্চয় হয়ে থাকছে। তাহলে আমার প্রবণতা বা আমার ইচ্ছাটা জাগবে আস্তে আস্তে যে আমি যে টাকায় ইনকাম করি না কেন তার অর্ধেক টাকা আমি আমার জীবন অতিবাহিত করার জন্য ব্যয় করব, বাকিটা আমি সঞ্চয় করে রাখবো। এরকম আমাদের মনোভাব সৃষ্টি হবে। পুঁজি বা মূলধন গঠন। আস্তে আস্তে আমার পুঁজি গঠন হয়। একটা ব্যক্তি তার কর্মজীবন বা চাকরি জীবনের শুরু থেকে সে কি করছে? ইনকাম করছে বা তার আয় উপার্জন সৃষ্টি হচ্ছে। তো প্রথমেই তার পুঁজি থাকে না, আস্তে আস্তে যখন তার ভেতরে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হবে বা সৃষ্টি হয়ে যায়, তার আস্তে আস্তে পুঁজিটা গঠন হয়। এরপরে বলা হচ্ছে বিনিয়োগ ও উৎপাদন। তাহলে বিনিয়োগ ও উৎপাদন কিরকম ভাবে? আমি যদি বিভিন্ন খাতে বিনিয়োগ করি তাহলে সেই বিনিয়োগটা কেন করছি? আমার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করার ক্ষেত্রে, এবং পণ্য উৎপাদন করলে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চলবে। এরপরে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রেও আমার আমানতের গুরুত্বটা অপরিসীম। তার কারণ আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন করতে গেলে অবশ্যই আমার পুঁজির প্রয়োজন হবে, সেই পুঁজিটা আমানত থেকেই সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমানতের উদ্দেশ্য ও গুরুত্বের আরো কিছু চিত্র বা ছবি দেখে নিই। দেখো, গ্রাহকের ক্ষেত্র থেকে এরকম হয় যে নিরাপত্তা প্রদান, ব্যবসায়িক লেনদেন, ঝুঁকিহীন বিনিয়োগ, ব্যাংক ঋণ বা ঋণের সুবিধা, সেবা অর্জন। আমরা বিভিন্নভাবে সেবা পেয়ে থাকি, আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এরপরে বলা হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো, তাই না? অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। এরপরে ব্যাংকের ক্ষেত্র থেকে আমানত গ্রহণ,
বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ব্যাংক তার তহবিল গঠন করে। বৈদেশিক বিনিময় ব্যাংক বৈদেশিক মুদ্রারও ব্যবসা করে থাকে, যার জন্য গ্রাহককে কখনো কখনো হিসাব খুলতে হয়। বিনিয়োগ গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করে ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। লাভজনক খাত নিশ্চিত করা ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এরপরে আমরা আসি সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে বা ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে। সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে, পুঁজি বা মূলধন গঠন করে, বিনিয়োগ ও উৎপাদন করে, কর্মসংস্থান সৃষ্টি করে, অর্থাৎ আমাদেরকে ঋণ দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র খাতে বিভিন্ন ব্যাংক আছে যে ব্যাংকগুলো খুব কম সুদের বিনিময়ে ক্ষুদ্র ক্ষুদ্র খাতে আমাদেরকে বিভিন্ন ভাবে ঋণ প্রদান করে থাকে, যেমন কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এই সকল ব্যাংকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে খুব সহজ পদ্ধতিতে, সহজ শর্তে আমাদেরকে ঋণ দিয়ে থাকে, যার কারণে আমরা খুব সহজেই আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করে থাকি। এরপর আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য। এরপরে আমরা আসি ব্যাংক হিসাব। তো একটু আগে আমরা জেনেছি ব্যাংক হিসাব তিন ধরনের হয়ে থাকে: চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এছাড়াও আছে কিছু অন্যান্য হিসাব, অর্থাৎ ক্ষেত্র বিশেষে কিছু কিছু হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। আসলে সেগুলো জেনে নিই। স্কুল সঞ্চয়ী হিসাব বা ছাত্রছাত্রীদের জন্য যে হিসাবটা খোলা হয় বা ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়। বীমা সঞ্চয়ী হিসাব। তো বীমা কি? বীমা হচ্ছে ক্ষতিপূরণের কি একটা শর্ত। ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করে থাকি? বীমা করে থাকি। বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানত হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। তো এখন আমরা জেনে নেই এই সকল বা এই তিনটা হিসেবের কিছু বৈশিষ্ট্যগুলো। প্রতিদিন বা সপ্তাহে প্রয়োজন মতো টাকা জমা রাখা ও উত্তোলন করা যায়। তাইলে চলতি হিসাবে কি করা যাচ্ছে? প্রতিদিন বা সপ্তাহে সপ্তাহে টাকা জমা রাখা হচ্ছে এবং টাকা উঠানো যায়। ব্যবসায়ীদের জন্য এই হিসাব সুবিধাজনক। এই হিসাব কোনো সুদ প্রদান করা হয় না। এই হিসাবে কোনো ধরনের সুদ প্রদান হয় না, যেহেতু আমি প্রায় প্রতিদিন বা সপ্তাহে এইটা লেনদেন করছি, যার কারণে এটার কোনো সুদ প্রদান করা হয় না। এই হিসাবের বিপরীতে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়। এই হিসাবের বিপরীতে জমাতিরিক্ত, অর্থাৎ আমার জমা টাকার অতিরিক্ত বা বেশি হয়ে গেলে সেই টাকাটা আমরা উঠিয়ে নিতে পারবো। সঞ্চয়ী হিসাব প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। অব্যবসায়ী বা নির্দিষ্ট আয়ের জনগণ এই হিসাব খোলে। সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব খোলা হয়, অর্থাৎ সঞ্চয় বলতে আমি মোটামুটি ভাবে 1 মাস, 2 মাস বা 6 মাস পরে এই টাকাটা উঠাতে পারবো বা ব্যবহার করতে পারবো। স্থায়ী হিসাব নির্দিষ্ট মেয়াদ। তাহলে নির্দিষ্ট মেয়াদের জন্য এই হিসাবটা খোলা হয়, 5 বছর বা 10 বছর এরকম দীর্ঘদিন, দীর্ঘ মেয়াদি হিসাবটা খোলা হয়। এই হিসাবের বিপরীতে সুদের হার বেশি। মেয়াদ পূর্তির আগে সাধারণত টাকা উত্তোলন করা যায় না। আমরা এটা জেনে নিলাম যে মেয়াদ পূর্তির আগে সাধারণত উত্তোলন করা যায় না। সেই ক্ষেত্রে কিছু শর্ত থাকে, যে যদি আমার 5 বছর বা 10 বছর মেয়াদ পূর্তির আগে আমি টাকাটা উঠিয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমি যে সুদটা আমি যদি 5 বছর মেয়াদ হলো, আমি যদি 3 বছর ব্যবহার করার পরে বা আমানতটা রাখার পরে আমি 3 বছর পরে যদি উঠাইতে চাই, আমি 3 বছরে যত টাকা সুদ আমি নিয়েছি সেই টাকাটা কেটে ব্যাংক আমাকে বাকি টাকাটা পরিশোধ করবে আমার মূল টাকা থেকে। তো আমরা কিছু ছবি দেখে নিই। কি বলছে? স্কুল সঞ্চয়ী হিসাবের আমরা ছবি দেখতে পাচ্ছি। বীমা সঞ্চয়ী হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব, এরপরে ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানতি হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ব্যাংক হিসাব খোলা ও বন্ধ করার কিছু পদ্ধতি। ব্যাংকের অবস্থান আমার এলাকা ভিত্তিক, অর্থাৎ আমানতকারী
সাধারণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজ বাসস্থান ইত্যাদির সাথে ব্যাংকের কি অবস্থানটা বিবেচনা করে, অর্থাৎ আমার বাসা বা আমার ব্যবসা প্রতিষ্ঠান কোন লোকেশনে আছে, আমি সেই এলাকায় বা সেই লোকেশনে যে ব্যাংকটা থাকবে, অর্থাৎ যার সুবিধা বেশি যে ব্যাংকের, ওই আশপাশের লোকেশন দেখে আমি ওই ব্যাংকে আমানত করব বা হিসাবটা খুলব। এরপরে আসি দক্ষতা। ব্যাংকের কর্মচারীদের দক্ষতা ব্যাংক হিসাব খোলার একটি অন্যতম বিবেচ্য বিষয়। দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকটি কম গড় সময়ে সেবা প্রদান করতে পারে সেটি বেশি দক্ষ, অর্থাৎ যে ব্যাংকগুলো তার সেবা খুব দক্ষতার সাথে অল্প সময়ে আমাদের বিনা দ্বিধায় বা খুব সহজেই আমরা সেবাগুলো পেয়ে থাকি, সেই ব্যাংকেই আমার হিসাবটা খোলা উচিত বা তাকেই আমরা দক্ষ বলে বিবেচনা করব। এরপরে বহুমুখী সেবা। তো আমরা একটু আগে বা গত ক্লাসেও জেনে নিয়েছি ব্যাংক যে শুধু আমানত আর ঋণ নিয়ে যে কাজ করে তা না, এছাড়াও অন্যান্য কাজেও বা অন্যান্য সেবাও আমাদের প্রদান করে থাকে। এরপরে আমরা আসি বৈদেশিক বিনিময়। তাহলে সাধারণত এটি একটি অদৃশ্য সম্পদ। তোমরা হিসাব বিজ্ঞানে বা ফিনান্সিয়ালি বিগত ক্লাসগুলোতে জেনে থাকবে যে সম্পদ কি। তাহলে সেই সম্পদের একটা অংশ হচ্ছে অদৃশ্য, অর্থাৎ যেটা দেখতে পাওয়া যায় না। হিসাব বিজ্ঞানের ভাষায় যার গণনীয় মূল্য আছে। একটি ব্যবসা যথেষ্ট সময় ধরে পরিচালিত হওয়ার পর তার অভিজ্ঞতা, পরিচিতি, কয়টা সাধারণের কাছে বা জনসাধারণের কাছে জনপ্রিয়তা ও সুখ্যাতি এবং বিশ্বস্ততা ক্রেতা তৈরির মাধ্যমে এটি ব্যবসায়ের সুনাম জনিত সম্পদ তৈরি করতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে সম্পদ আমরা একটু আগে জানলাম যে সুনাম, সেটা হচ্ছে অদৃশ্য। তাহলে সুনামটা কিভাবে তারা অর্জন করছে? তাদের যে গ্রাহক বা কাস্টমার বা ব্যবহারকারী যারা থাকবে তাদেরকে যথাসময়ে তারা সেবা প্রদান করবে এবং খুব অভিজ্ঞতার সাথে তারা সেবা দিয়ে থাকবে। এতে করে তাদের কি হচ্ছে, জনপ্রিয়তা বাড়ছে, তারা সুখ্যাতি অর্জন করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো কি কি। ব্যক্তি মালিকানাধীন ব্যাংক। তাহলে ব্যক্তি মালিকানাধীন ব্যাংক কতগুলো? দেখো সাধারণত 31টি। ইসলামী কয়টি? 10টি। ইসলামী ব্যাংকিং এর শাখা হচ্ছে 13টি। বিদেশি ব্যাংক হচ্ছে 9টি। বিশেষায়িত ব্যাংক হচ্ছে কয়টি? 5টি। অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 5টি। ভূমি উন্নয়ন ব্যাংক হচ্ছে 1টি। তো তালিকাভুক্ত ব্যাংক, বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ভালো ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে আমরা এর আগেও জেনেছি, এখনো আমি বলছি যে প্রত্যেকটা দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, ঠিক তেমনি আমাদের দেশেরও একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। তাহলে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক, আমাদের দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে। তো এই ব্যাংকগুলোর মধ্যে থেকে যাদের সার্ভিস ভালো, যারা গ্রাহকের সাথে খুব সহজেই ডিলিংস করতে পারে বা করছে এবং যাদের লেনদেনটা খুব সহজেই সংগঠিত হয়, সেই সকল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক আইডেন্টিফাই করে বা খুঁজে বের করে তাদেরকে বিভিন্ন ভাবে বা বিভিন্ন পাওয়ার দিয়ে থাকে বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, যার কারণে তাদেরকে বলা হচ্ছে তারাই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। অর্থাৎ তাদের এই তালিকাভুক্ত ব্যাংকের অনুমতি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই দিতে পারবে। এরপরে আমরা আসি ঋণ সুবিধা আর সুদ। যেসব ব্যাংকের ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয়, সেসব ব্যাংক অপেক্ষাকৃত পছন্দনীয়। অর্থাৎ ঋণ সুবিধা খুব সহজেই ঋণ পাচ্ছি, কোনো ঝামেলা ছাড়াই বা কোনো আমানত জমা রাখা ছাড়াই আমি বা কোনো সিকিউরিটি দেওয়া ছাড়াই আমি ঋণ পেয়ে থাকছি। সেই ব্যাংকগুলোকেই আমরা বেছে নেই বা সেই ব্যাংকগুলোই পছন্দনীয় আমাদের কাছে। এরপরে বলা হচ্ছে সুদ।
যে ব্যাংকের আমানতের সুদ উচ্চ এবং ঋণের সুদ স্বল্প সেসব ব্যাংক গ্রাহকের কাছে বেশি গ্রহণীয়। তার মানে কি আমানতের সুদ উচ্চ, তাহলে আমি আমার টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছি বা আমানত হিসেবে রাখছি, কিন্তু আমি সুদটা পাচ্ছি বেশি। কিন্তু অপরপক্ষে আমি যখন ঋণ নিচ্ছি তাহলে আমাকে তো সুদ প্রদান করতে হবে। এই সুদটা যদি আমি কম পরিমাণে দিতে পারি তাহলে আমি খুব খুশি হব, তাই না? অবশ্যই। তাহলে সেটাই বলা হচ্ছে যে আমি যদি সুদ পাই বেশি তাহলে আমি খুব খুশি, আমাকে যদি সুদ কম প্রদান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমিও খুব খুশি। সেই ধরনের ব্যাংকগুলোকে আমরা বেছে নেই বা বেছে নিয়ে থাকি। এরপরে সেবার উপর চার্জ। দেখো, স্বল্প চার্জে অধিক সেবা প্রদানকারী ব্যাংক হিসাব খোলার একটা উত্তম পদ্ধতি। তাহলে স্বল্প চার্জ হচ্ছে ব্যাংক হিসাব খোলার জন্য যে টাকাটা আমাকে দিতে হয় সেটা যদি অল্প হয়, এখন 500 টাকা হলে আমার জন্য বেশি হয়, যদি 100 টাকা হয় সেই ক্ষেত্রে আমার জন্য কি খুব সহজ হয়, আমি খুব খুশি হই। এরপরে বলা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। তো ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে আমরা সবাই জানি বা সবাই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি। যেসব ব্যাংক অনলাইন, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএম সহ অন্যান্য ব্যাংকিং পণ্য বা সেবা প্রদান করে তাদেরকে আজকাল গ্রাহক বেশি বিবেচনায় নিচ্ছে, তাই না? তো এরকম একটা ব্যাংকের নাম বলো তোমরা। আচ্ছা, সেরকম একটা ব্যাংক হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের বাংলাদেশ সহ প্রত্যেকটা জেলায় এটিএম বুথ থেকে শুরু করে তাদের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে, তাই না? আমরা যেখানে যাই না কেন ডাচ বাংলা ব্যাংকের বুথ আমরা দেখতেই পাবো অ্যাভেলেবেল। তাহলে আমরা খুব সহজে ডাচ বাংলার বুথ থেকে টাকা উঠাইতে পারি, যেটা অন্যান্য ব্যাংকের খুব সহজে পাওয়া যায় না। তো সেটাই বলা হচ্ছে। তো আমরা এটিএম, তাই না, আমরা সবাই জানি এটিএম বুথ বা এটিএম মেশিন 24 ঘন্টা পরিচালিত হয়, তাই না? তো তোমরা কি জানো যে এটিএম মেশিন বা এটিএম বুথটা কি দিয়ে চলে? ইন্টারনেট দিয়ে চলে, যার কারণে বলা হচ্ছে কি ইলেকট্রনিক ব্যাংকিং। তো ওয়াইফাই দিয়ে আমাদের এটিএম মেশিনটা পরিচালিত হয়, যার কারণে মাঝে মাঝে আব্বু বা তুমি আব্বুর সাথে যাও, যে অনেক সময় শুনতে পাও যে কি সার্ভার ডাউন হওয়ার কারণে কিন্তু এটিএম মেশিনটা চলছে না বা টাকা উঠাতে পারছি না। তার কারণ কি ইন্টারনেট স্লো হয়ে গেছে বা ইন্টারনেটের সার্ভারটা স্লো হয়ে গেছে, যার কারণে আমি এটিএম মেশিন থেকে টাকা উঠাতে পারছি না। এরপরে আমরা আসি ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। গ্রাহক তার চাহিদা এবং উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকে বিভিন্ন রকমের হিসাব খুলতে পারেন। ব্যবসায় পরিচালনায় যখন প্রচুর সংখ্যক লেনদেন এবং বড় অঙ্কের লেনদেন হয় তখন চলতি হিসাব খোলাই গ্রাহকের জন্য উত্তম। এছাড়া লেনদেন এবং সঞ্চয় উভয় উদ্দেশ্যে ব্যক্তিগত পর্যায়ে সঞ্চয় হিসাব খোলাই হয় তার মুখ্য উদ্দেশ্য বা শ্রেয়। তবে শুধু মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে গ্রাহক মেয়াদি হিসাব খুলে থাকেন। এছাড়াও যে কোনো ধরনের হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমে গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা জেনে নেই ব্যাংক হিসাব খোলার জন্য কি কি প্রয়োজন। গ্রাহকের নাম, জাতীয় পরিচয়পত্র, গ্রাহকের ছবি, নমিনির স্বাক্ষর, আমানতের পরিমাণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মস্থলের নাম, যদি কর্মস্থল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই থাকবে, ফোন নম্বর, আয়ের উৎস, আমানতের পরিমাণ, আবেদন ফর্মের বিস্তারিত তথ্য। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসই আমার প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ব্যাংকে হিসাব খোলার জন্য। তাহলে আমরা জেনে নিলাম না? তাহলে ভবিষ্যতে যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে সেই ক্ষেত্রে এই সকল কিছু মাথায় রেখে আমরা যাব। অবশ্যই তোমরা সেই দিকটা বিবেচনা করেই বা চিন্তা করেই ব্যাংকে হিসাব খোলার জন্য যাবে। আমরা কিছু নমুনা দেখতে পাচ্ছি, ব্যাংক হিসাব খোলার কিছু ফর্ম দেখতে পাচ্ছি, তাই না? ঠিক যেগুলো বুঝাইলাম সেগুলোই দেওয়া আছে, একটু ডিটেইলসে দেওয়া আছে। এই ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি। ব্যাংক হিসাব বন্ধ করার অনুরোধ পত্র কোম্পানির ক্ষেত্রে অনুমোদিত সভার অনুরোধ পত্র, অর্থাৎ একটা অনুরোধ পত্র বা অনুমতি পত্র একটা লাগবে, সেটা ব্যাংকে জমা দিতে হবে যে আমি আমার ব্যাংকের হিসাবটা বন্ধ করতে চাই, আমি আমার লেনদেনটা ক্লোজ করতে চাই, বন্ধ রাখতে চাই।
অব্যবহৃত চেক বই, পাস বই, ডেবিট বা ক্রেডিট কার্ড ফেরত দিতে হবে। অর্থাৎ আমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাই বা বন্ধ করতে চাই, অবশ্যই সেই অ্যাকাউন্টের জন্য আমি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করব, বা চেক বই ব্যবহার করব, বা পাস বই ব্যবহার করব। তাহলে সেই সকল কিছু ব্যাংক আমাদের কাছ থেকে জমা নিয়ে নেবে, বা আমাদের নিজেরও উচিত ব্যাংকে জমা দিয়ে দেয়া, যেহেতু আমি এই ব্যাংক অ্যাকাউন্টটা আর ব্যবহার করব না, করছি না। ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতির মধ্যে আরো কিছু রয়েছে। ব্যাংক হিসাব বন্ধ করার অনুরোধপত্র দেখো, এরপরে অবহিত ব্যাংক বই, পাসবই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ফেরত দিতে হবে। কোনো ধরনের ঋণ না থাকলে গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি বন্ধ করে দেয়া হয়। ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, এসো তার আঙ্গিকে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন জেনে নিই। আমানত কি? ব্যাংকের গ্রাহককে মোট কত ধরনের ব্যাংক হিসাব রয়েছে? ঠিক আছে, তাহলে আগামী দিন এই চ্যাপ্টারের উপরে আমাদের টপ ক্লাস নেওয়া হবে। অবশ্যই তোমরা বাসায় উক্ত চ্যাপ্টারটি সঠিকভাবে চর্চা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।